এবং তাদের রুলস এন্ড রেগুলেশনসগুলো এমনভাবে সেট করা যে একটা লিস্টেড কোম্পানিও হার মানবে তাদের গুড গভর্নেন্সের উপরে। তো আমার কাছে মনে হয় যে রেগুলেটরের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্বপ্রণোদিত হয়ে বোর্ডের পরিচালনা পর্ষদ যদি গভর্নেন্স তৈরি করে সেটিকে গুড গভর্নেন্স বলে, এবং এর কোনো এন্ডিং নেই, এর কোনো স্টেপ নেই, মানে শেষ বলতে কোনো কিছু নেই, পর্যায়ক্রম আছে, ধাপ আছে। আচ্ছা, অ্যানুয়াল রিপোর্ট আমি যে কথাটা প্রথমে বলেছিলাম যে অ্যানুয়াল রিপোর্ট ইজ ভেরি এসেনশিয়াল পার্ট অফ রিপ্রেজেন্টিং কোম্পানিজ ব্র্যান্ড ইমেজ and total governance activities inside the company and to the shareholders as well as to all its stakeholders. সুতরাং অ্যানুয়াল রিপোর্টের সাথে কাজের সাথে যারা জড়িত থাকবেন তাদের অবশ্যই এই কথাটা প্রথমে মাথায় রাখতে হবে। 7 প্যারামিটারসটা কি? নাম্বার 1, প্ল্যান অ্যাবাউট ড্রাফটিং অফ এআর রিপোর্ট। আমি জানি যে স্যার যখন প্রেজেন্টেশন দিবে ডিটেইলস আইনটা কভার করে যাবে, আমি একটু ভিন্নভাবে গিয়েছি। নাম্বার 1 কি? আপনি অ্যাজ এ কোম্পানি সেক্রেটারি ডিপার্টমেন্টে আইদার ইউ মে বি কোম্পানি সেক্রেটারি অর অ্যাসিস্ট্যান্ট টু কোম্পানি সেক্রেটারি, প্ল্যান অ্যাবাউট ড্রাফটিং অফ ইয়ার কন্টেন্ট জাস্ট আফটার ক্লোজিং দ্য ফিসক্যাল ইয়ার। যে কোনো কোম্পানি তার অর্থ বছরের শেষ হওয়ার সাথে সাথে আপনাকে টোটাল অ্যানুয়াল রিপোর্টের কন্টেন্টে কি যাবে আপনাকে কন্টেন্টস লক করতে হবে। সুতরাং আপনাকে ড্রাফটিং প্ল্যানটা করতে হবে। ড্রাফটিংয়ে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টের ইস্যু আছে। Number 2, connect and separate departmental responsibilities, setting a deadline. আপনি ডিপার্টমেন্টাল মিটিংয়ে বসেন, 10টা ডিপার্টমেন্টের হেড থাকবে, তাদেরকে বসে তাদের কাজগুলো চক আউট করবেন, একটা ডেডলাইন সেট করে দিবেন যে 30শে জুন শেষ হয়েছে, অবশ্যই ফার্স্ট ড্রাফট জুলাই মাসের 30 তারিখের মধ্যে আসতে হবে। Number 3, connect statutory and compliance auditor ফর ডিউ টাইম রিপোর্টিং। দেখেন, যাই কিছু লিখবেন লিটারেচার পার্টে, এখানে দুইটা পার্ট আপনাকে মাথায় রাখতে হবে। অ্যানুয়াল রিপোর্ট, পুরো অ্যানুয়াল রিপোর্টটা ডমিনেট করে দুইটা পার্ট। নাম্বার 1 হচ্ছে লিটারেচার পার্ট, নাম্বার 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্ট। তো লিটারেচার পার্টে কমপ্লায়েন্স অডিটরের কিথ এন্ড কিনস থাকলেও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অনেকগুলো বিষয় কিন্তু আপনার প্রত্যেকটা ফিগারেটিভ এক্সপ্রেশনে থাকতে হবে। সুতরাং লিটারেচার পার্টে আপনার জায়গায় জায়গায় ডট দিয়ে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত যদি আপনার অডিটের স্টেটমেন্ট আপনার ফাইনাল না হয়। আপনি কি করবেন? ড্রাফটটা ফাইনাল করে ফিগারটা জায়গায় রাখবেন। দ্যাট উড বি ভেরি ওয়াইজ, কারণ আপনি তো জানেন না যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট আরো কতদিন পরে আসবে। সুতরাং লিটারেচার পার্টে গাফলতি করা যাবে না, নেগলিজেন্স দেখানো যাবে। আপনি সব ডিপার্টমেন্টকে কানেক্ট করে বলবেন তুমি তোমার ডাটা নেগেটিভটা এইভাবে সাজাবে, নির্দিষ্ট সময় পরে আমাদের শুধু ফিগার আউটটা দিবে এই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের ডাটা। Number 4, recorded shareholders info based on record date database. এখানে যারা লিস্টেড কোম্পানি আছে, লিস্টেড কোম্পানিদের অ্যানুয়াল রিপোর্টের সাথে যারা কানেক্টেড, তাদের প্রথম কথা হলো রেকর্ড ডেট লক করার পরে এই পুরো ইনফরমেশন আপনাকে সঠিক করতে হবে। এখানে নানান ধরনের রিপোর্টিং থাকে, সিডিবিএল থেকে জেনারেট করা আপনার ফর্মস এন্ড ফরম্যাট থাকে, ওখান থেকে আপনাকে স্ক্রুটিনাইজ করে আপনার যে ইনফরমেশন আপনি সেগ্রিগেট করে প্রেজেন্ট করতে চান অ্যানুয়াল রিপোর্টে, সেই ইনফরমেশনগুলোকে আপনাকে সর্ট আউট করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 5, অ্যাকুমুলেট ডিপার্টমেন্ট ডাটা অ্যান্ড ফাইনালাইজ দ্য প্রেসক্রাইবড ডিজাইন। দেখেন, এখানে কিন্তু হয় আপনি থার্ড পার্টি দিয়ে করাবেন ডিজাইন, আর না হয় আপনি ইন্টারনালি ম্যানেজ করবেন। তো সেক্ষেত্রে আপনার ডিপার্টমেন্টাল ডাটা ফাইনালাইজ করার সাথে সাথে আপনাকে অবশ্যই প্ল্যান করে ফেলতে হবে যে আপনার এই ডিজাইনিংটা কতদিনের মধ্যে আপনি কমপ্লিট করবেন। আমরা সবাই অলমোস্ট জানি যে অ্যাডাব ইলাস্ট্রেটর পেজে কিন্তু এটা রিপোর্টটাকে সাজাতে হয়। সুতরাং আপনি ওয়ার্ডের মধ্যে পেস্ট করে নিয়ে এক জায়গায় কপি পেস্ট করে কাজ করে ফেলবেন নট নেসেসারি। সুতরাং আপনি এই কন্টেন্ট ডিজাইনটাকে ফাইনাল করার পাশাপাশি এই যে আপনার ড্রাফটটা ডিপার্টমেন্টাল এজুরি থেকে আপনি ড্রাফট নেবেন, তার পাশে অবশ্যই আপনাকে ডিজাইনারকে কানেক্ট করতে হবে যে আমার এত দিনের মধ্যে এই ডাটা আমরা দিব এবং এর মধ্যে আপনাকে সাজাতে হবে প্লিজ। নাম্বার 6, কিপ সাফিসিয়েন্ট টাইম ফর ডিজাইনিং এন্ড প্রুফ রিডিং স্টেজ। আমরা ম্যাক্সিমাম লোকজন এরকম ভুল করে থাকি যে শেষে তাড়াহুড়া কমপ্লায়েন্সের রিপোর্ট আসতেছে না, অডিটর দফায় দফায় স্ট্যাটিউটরি অডিটর বিভিন্ন ইনফরমেশনের কোয়ারি দিয়ে যাচ্ছে, হচ্ছে না, আপনি কন্টেন্টই লক করতে পারলেন না ডিজাইনারকে দেওয়ার আগ পর্যন্ত। তাহলে ডিজাইনিং এরকমও দেখেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে যে আপনি কন্টেন্ট ফাইনাল করা হচ্ছে ডিজাইনারের সামনে বসে। এটা খুবই একটা
আপনি বোধহয় এই অভিজ্ঞতা আপনার আছে। আমি এক রাত কাটাইছি ডিজাইনার। খুবই বাজে অভ্যাস এবং এটা করাই যাবে না, এটা করলে অ্যানুয়াল রিপোর্ট হবে। Number 7, log your electronic content, go for hard copy print before 7 days of AGM notice period. এখন আপনি লিস্টেড কোম্পানি সেক্রেটারি আপনাকে তো 21 দিনের নোটিশ দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডিজাইন কন্টেন্ট লগ করার পরে আপনি এমন একটা সময়ে রিলিজ করবেন যে অ্যাটলিস্ট নোটিশ দেওয়ার 7 দিন আগে আপনার হার্ড কপি প্রিন্ট আপনার কাছে চলে আসার মতো সিচুয়েশনে আপনি থাকেন। তাহলে কেবল আপনি টাইম ম্যানেজমেন্টটা ভালো করতে পেরেছেন, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটু ডিটেলসে যাই। দেখেন ড্রাফটিং স্টেজে কি থাকে। ড্রাফটিং স্টেজে আপনি প্রথমে আপনার হচ্ছে কোম্পানি লিস্টেড না নন লিস্টেড জিনিসটা আপনাকে চক আউট করতে হবে। অ্যানুয়াল রিপোর্ট যে আপনি কোনো প্রফেশনাল ইনস্টিটিউশনে, প্লিজ বল কষ্ট। আচ্ছা, অ্যানুয়াল রিপোর্ট কি আপনার ধরেন কোনো অর্গানাইজেশনের অ্যাওয়ার্ডকে টার্গেট করে করছেন কিনা, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন না। আমি যদিও লিখেছি প্রফেশনালি যে এখানে আপনাকে কোনো অ্যাওয়ার্ডের জন্য আপনি পার্টিসিপেট করছেন কিনা, সেই ইনস্টিটিউশনাল স্ট্যান্ডার্ডটা কি, ওই স্ট্যান্ডার্ডগুলো জেনে বোঝা, কারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে নিয়ে বোঝা। এটা কিন্তু আগে আমরা অপোজিট কথা বলেছিলাম, কিন্তু এখন বলছি প্রফেশনাল হওয়ার স্বার্থে যে আপনার উপরে বোর্ডের প্রেশার থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্টাল ডিরেক্টর বলতে পারে যে আমাদের এই অ্যাওয়ার্ড পাওয়া উচিত। তো সেক্ষেত্রে আপনাকে প্ল্যান করতে হবে কি করতে হবে। নাম্বার 3, ফাইনালাইজ দ্য কন্টেন্ট অ্যান্ড দ্য টপিকস টু বি অ্যাডেড। এখন আপনি দেখেন অ্যানুয়াল রিপোর্টের অনেক স্যাম্পল আছে মার্কেটে, কিন্তু নেচার অফ ইন্ডাস্ট্রি অ্যানুয়াল রিপোর্ট আপনাকে ঘাটতে হবে। আপনি ব্যাংকিং কোম্পানিতে আছেন, অবশ্যই আপনার আরো 10টা বা 5টা ব্যাংকিং কোম্পানিজ অ্যানুয়াল রিপোর্ট ঘাটতে হবে, তাহলে কেবল আপনি রিলেভেন্ট অ্যাসপেক্ট পাবেন। নাম্বার 4 আছে আপনার ইফ পসিবল সেট এ ট্যাগ লাইন। এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন যেসব কোম্পানি রিনাউন্ড আছে, গ্রামীণফোন, সিঙ্গার, ওয়ালটন, তারা প্রতি বছর অ্যানুয়াল রিপোর্ট সাজানোর আগে ইয়ার ওয়াইজ, ফিসক্যাল ইয়ার ওয়াইজ একটা ট্যাগ লাইন সেট করে, স্লোগান সেট করে, ঠিক আছে? যেমন গ্রোথ উইথ ইথিক্স, অথবা আপনি পরবর্তী বছর এই বছরে আপনার অর্গানাইজেশনাল কি অবজেক্টিভ ছিল তার সাথে আপনি কানেক্ট করে আপনি একটা ট্যাগ লাইন দিলেন। এই ট্যাগ লাইনের উপরে আবার মিশন কোঅর্ডিনেশন সাথে কানেক্ট করে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এমডি স্টেটমেন্টটা কানেক্ট করতে পারে। বায়োস এবং স্টেটমেন্ট সেট করার সময় কিন্তু আপনাকে এই কথাগুলো মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে স্লোগানের সাথে কানেক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট। এবং যেসব কোম্পানি অ্যাওয়ার্ড পায় দেখবেন প্রত্যেক কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের উপরে ইয়ার ওয়াইজ স্লোগান সেট করা থাকে, একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, এই আমি আরেকটা কথা বলছি যে আপনার ভিওডিস রিপোর্টে যে রিপোর্টটা আপনারা দিবেন সেখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি 3টা বা 4টা, যেমন আমাদের ফাইন্যান্সিয়াল অডিটররা বলে জিপি, নেট প্রফিট, আপনার ট্যাক্স, আপনার ইয়ার ওয়াইজ ট্রেন্ড চার্ট, বার চার্ট দিয়ে আপনি 3 পাতা বা 4 পাতা, খুব জরুরি দরকার নাই, যেই বিষয়গুলো বোর্ড জানতে চায়, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, 5 ইয়ার্স অপারেটিং রেজাল্ট, আপনি সুন্দর করে ডাটাও দিতে পারেন, সাথে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের একটা বার চার্ট বা বার মানে পাই চার্ট করে দিতে পারেন। তারপর আপনার হচ্ছে ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যানালাইসিস, এটা অ্যাজ ইউজুয়াল আছে, কিন্তু এইটা করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে ডিরেক্টরস রিপোর্ট এবং ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যানালাইসিস কিন্তু এক না। ডিরেক্টরস রিপোর্ট হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরসের কার্যক্রমের অংশ, আর ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যানালাইসিস যেই ডিসকাশনগুলো ম্যানেজমেন্ট ওতপ্রোতভাবে জড়িত ছিল, দ্যাট ওয়াজ কানেক্টেড উইথ অর্গানাইজেশনাল ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যানালাইসিস। এখানে আপনার সম্পূর্ণ ডিরেক্টরস রিপোর্টকে এই বিষয়টা আলাদা করে। তারপর আপনার যদি কমিটি থাকে, বিভিন্ন কমিটি থাকে, ডিপার্টমেন্টাল ফ্যাক্টস থাকে, এগুলো আপনাকে ম্যাটেরিয়াল মিস্টেক্স আছে কিনা তার এই ছুটি দিয়ে কারেকশন করে নেবেন। প্রুফ রিডিং এর থেকে এটা একটু ভিন্ন ইস্যু। ধরেন আপনি এই চারটা উদাহরণ দিয়ে বলি, সাপ্লাই চেইন, স্টোর ডিপার্টমেন্ট, অথবা অডিট ডিপার্টমেন্ট, অথবা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, মানে ফাইন্যান্সিয়াল ইস্যুস, প্রত্যেক ডিপার্টমেন্টের এই ছুটি দিয়ে আপনি কন্টেন্ট আলোক করতে পারেন। উনি ডিক্লেয়ার করবে, উপরে সাইন দেবে যে ইয়েস, আমি যে ডাটা দিয়েছি এটা আমার ডিপার্টমেন্টের ম্যাটেরিয়াল মিস্টেক্স ছাড়াই আমি সাইন করেছি, এখানে কোনো ভুল নেই। এটা আপনার প্রত্যেক ডোন্ট ট্রাই টু টেক দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিস্টেক্স ইন ইউর ওন শোল্ডার। আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব, যার যার কন্টেন্টের ডাটা দায়িত্ব তার ডিপার্টমেন্টের। ফাইন্যান্সিয়ালস নিয়ে আপনার মাথা ঘামানো এজ এ কোম্পানি সেক্রেটারি আপনার কোনো ইস্যু থাকবে না, আপনি ভুলটা পাইলে রিকগনাইজ করে নিতে পারেন, দ্যাটস ইট। আর আপনার হচ্ছে এখানে একটা বিষয় হলো যে
আপনি এই কন্টেন্টটা এইচডি দিয়ে প্রথমে প্রুফ করাবেন, সেকেন্ডলি আপনি আপনার হচ্ছে প্রুফ রিডার দিয়ে চেক করাবেন, থার্ডলি অবশ্যই আপনি যদি আপনার এর চেয়েও বেশি স্ক্রুটিনাইজ করতে চান, স্ক্রুটিনাইজেশনের মধ্যে মনোযোগ দেন, তাহলে আপনি একজন থার্ড পার্টি প্রুফ রিডারকে সাফিসিয়েন্ট সময় দিয়ে প্রুফ রিডার করাবেন। আজকে দিলেন ভাই, আমাকে কালকে দিতে হবে, ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, আপনার আমি 2 নম্বর টপিকসে কিছু কথা বলতে, সেটা হচ্ছে কানেক্টিং অ্যান্ড সেপারেটিং এইচডি's রেসপন্সিবিলিটি উইথ ডেডলাইন। এখানে দেখেন আপনার হচ্ছে ডিপার্টমেন্টাল এইচডি তার মানে কন্টেন্টটা রেডি করার পরে আপনার হচ্ছে একজন টিম মেম্বার বা একজন ইন্ডিভিজুয়াল অথবা টিম ধরে এই জিনিসটা নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে নিয়ে আসার জন্য কোম্পানি সেক্রেটারি ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি দিয়ে আপনি তাদের ডে টু ডে কাজের আপনার হচ্ছে ডেডলাইনটা ঠিক রাখার জন্য ফলো আপ টিম তৈরি করে নিতে পারে, নর্মাল অর্গানাইজেশনগুলো যা করে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে ডাটা অ্যাকুরেসি ঠিক আছে কিনা, ম্যাটেরিয়াল মিস্টেক্স ঠিক আছে কিনা, এটা চেক করার পরে আপনি এই কিছু প্যারামিটার সেট করে দিবেন যে আপনার এই কন্টেন্টটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হলে কি কি স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। নাম্বার 1 টাইমলিনেস, সবাই টাইম মতো আপনাকে ড্রাফট দিবে। নাম্বার 2 রিলায়েবিলিটি অন ডাটা অ্যান্ড সোর্সেস, যে ডাটা এবং আপনার কালেকশন আপনি পেয়েছেন তার ডাটাটা রিলায়েবল আছে কিনা, এই যদি এটাকে কনফার্ম করবে। কনসিস্টেন্সি অ্যান্ড কোহারেন্স, এটা আপনার সামঞ্জস্যতা থাকতে হবে। আপনি ডিরেক্টরস রিপোর্টের সাথে কেবল কানেক্টেড বিষয়গুলো আপনি ডিরেক্টরস রিপোর্টে ইনক্লুড করবেন। অনেকে আছে রিস্ক কপি করতে, যে উদাহরণ দিয়ে বলি, অনেকে আছে রিস্ক কপি করতে, যে ব্যাংকিং কোম্পানির রিস্ক আর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইউনিটের রিস্ক কিন্তু এক না। সুতরাং আপনার ইন্ডাস্ট্রি নির্বিচারে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কন্টেন্টটা অবশ্যই লজিক্যাল এবং রিলেভেন্ট হতে হবে টু দ্য সিমিলার ইন্ডাস্ট্রি। আপনার হচ্ছে কমপ্লিটনেস অফ দ্য ইনফরমেশন, অনেকগুলো বিষয় আছে যে অনেকে কপি পেস্ট করতে যে ইনফরমেশন গুলিয়ে ফেলে, সুতরাং তো ওইটা খাপছাড়া ইনফরমেশন থাকে। আর লাস্ট অফ অল আপনার আননেসেসারি রিপিটেশনকে অ্যাভয়েড করতে হবে। আপনি যে কথাগুলো বললেন যে স্টেটমেন্ট অন কর্পোরেট গভর্নেন্স, আর এই বিষয়গুলো আমরা ডাবল রিপিট না করে সিঙ্গেলি কিভাবে রাখতে পারি। আমরা থার্ড স্টেজে আপনার কমপ্লায়েন্স অডিটর এবং স্ট্যাটিউটরি অডিটরকে অবশ্যই টাইম টু টাইম রিমাইন্ডার দিব, খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনার প্রত্যেক নেগেটিভ এক্সপ্রেশনের সাথে অবশ্যই স্ট্যাটিউটরি অডিটর ইনফরমেশন এবং কমপ্লায়েন্স অডিটর ইনফরমেশনের ফিগার আউট যাবে ওখানে। তাহলে কি করতে হবে, এই 2 অডিটর যেন কোনোভাবেই বিরক্ত না হয়, তাদেরকে কোনোভাবেই যেন আপনাকে প্রেশারাইজ করে লাস্ট মুহূর্তে রিপোর্ট করতে না হয়, এটা খেয়াল রাখবেন। এই এক্সপিরিয়েন্স আমাদের আছে, মানে শেষে ওনারা রিপোর্ট দেয় না, 2 পক্ষের মন কালাকালি, আমাদের একজন স্ট্যাটিউটরি অডিটর বসে আছেন, স্যার বলবেন ভালো হবে, ওনারও কিছু অভিজ্ঞতা আছে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, কোয়ালিফাইড রিপোর্ট যাতে কোনোভাবে না আসে। অডিটরকে মানে যত ধরনের ডিসক্লোজার আছে আপনি দিয়ে তারপর আপনি একটা ফেয়ার রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আর টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার ফর অ্যাভয়েডিং নেগেটিভ অবজারভেশন ইন কমপ্লায়েন্স চেকলিস্ট। আমাদের কমপ্লায়েন্স অডিটর যারা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো খুব, বিশেষ করে রশিদ স্যারের রিপোর্ট যারা মানে অডিট যারা ফেস করেছেন তারা বুঝবেন দাঁড়িয়ে কি বিষয়, ঠিক আছে। সো এই বিষয়গুলো আপনার অডিটরের কাছ থেকে আগে স্টিপুলেটেড টাইম অনুযায়ী আদায় করে নেবেন, তাহলে আপনি কমফোর্ট জোনে থাকবেন। নাম্বার 4, রেকর্ডিং শেয়ার হোল্ডার্স এন্ড স্টেক হোল্ডার্স ইনফো বেসড এন্ড রেকর্ড ডেটাবেস। আমি এই কথা আগেই বলে ফেলেছি, তারপরে এখানে 3টা কথা এখানে বলা আছে। দেখেন, আপনি হোয়াইল অ্যারেঞ্জিং দ্য ডাটা, আপনি যখন ডাটাটা রেকর্ডেড ডাটা আপনি সেট করবেন তখন 3টা জিনিস আপনি মাথায় রাখবেন। নাম্বার 1, ফিল্টারিং, আপনি কোন ধরনের ডাটা পিক করবেন এটাকে চেকলিস্ট করে নেবেন, এটার উপরে ফিল্টারিং করবেন। তারপর ক্যাটাগরাইজিং, আপনি জেনারেল শেয়ার হোল্ডার মার্কেট থেকে কতটুকু আসলো, আপনার মার্কেট ভ্যালুয়েশন কি চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলো আপনি পাই চার্ট আকারে ভেরি স্মার্টলি কোম্পানি সেক্রেটারি প্রেজেন্ট করতে পারেন। আর থার্ড হলো আপনার ডিজাইনিং। ডিজাইনিংটা অবশ্যই একটা ডিজাইন করবেন, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভের সিগনেচার নিয়ে নেবেন, নাহলে এই রেসপন্সিবিলিটি কোম্পানি সেক্রেটারি ঘাড়ে থাকে। এইটার থিমের সাথে আপনি বইয়ের থিম, ভেতরের পেজ, অ্যাকাউন্টিং পেজ সবগুলো থিমের কালারের সাথে মিলিয়ে যাবে। ওই প্রত্যেক বছরে আপনি লোগো, মিশন এন্ড ভিশন, কোর ভ্যালুজ এবং কোম্পানির যে লোগো আছে তার সাথে থিমের কম্বিনেশন করে আপনি পুরো অ্যানুয়াল রিপোর্টটা সাজান। নাম্বার 5 স্টেজে আছে, দেখেন অ্যাকুমুলেট ডিপার্টমেন্ট ডাটা এন্ড ফাইনালাইজ দ্য প্রেসক্রাইবড ডিজাইন। এই আপনি ডিজাইনটা ফাইনাল করতে গেলে কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কিন্তু কোম্পানি সেক্রেটারি ডিজাইনারকে গাইডলাইন দেওয়ার বিষয় আছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি। কেমন, আপনি প্রথমে কন্টেন্ট লগ করার পরে আপনি ডিজাইনারকে নিয়ে বসেন, সেটা ইনহাউস হোক অথবা থার্ড পার্টি হোক। নাম্বার 1, কনসিস্টেন্সি স্টাইল,
আপনি কোন স্টাইলে রিপোর্টটা সাজাবেন, ঠিক আছে? রিলেভেন্স টু কন্টেন্ট, এটা তো সবাই জানেন। শাটল অ্যাকসেন্স, কালার কোঅর্ডিনেশন, আমি আগেই বলেছি যে কোম্পানির লোগো, ইয়ারের যে থিম এবং আপনার লগ কন্টেন্ট ডিজাইন, এই তিনটার সাথে মিলে কালার কম্বিনেশন করে। অনেকে আছে অনেক কিছু করে ফেলে, পরবর্তীতে রিপোর্ট হিবিজিবি হয়ে যায়। ম্যাক্সিমাম অবজারভেশন হচ্ছে আপনি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে রিপোর্টটাকে আপনি সাদা ব্যাকগ্রাউন্ডে রাখেন, হ্যাঁ, ওয়াটার মার্ক দিয়ে, তাহলে এগুলো ডাটাগুলো পড়তে ইজি হয়। আচ্ছা, ইন্টারেক্টিভ এলিমেন্টস, আপনি এই রিপোর্টটার সাথে সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের ফাংশনের সাথে ভিক্টর জড়িত, ওই ভিক্টরগুলো আপনার সাপ্লাই চেনের ভিক্টরের সিম্বল আর কোম্পানি সেক্রেটারি ডিপার্টমেন্টের ভিক্টরের সিম্বল এক হবে না, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিলাম। নাম্বার 6, কিপ সাফিসিয়েন্ট টাইম ফর ডিজাইনিং অ্যান্ড প্রুফ রিডিং স্টেজ। আপনি এখানে অবশ্যই সময় দিবেন এবং এই কয়টা জিনিস আপনি একটু মাথায় রাখবেন আপনারা সবাই, যে আমরা যে ভুলগুলো করে থাকি। সেপারেট দ্য টাইমলাইন ফর ডিজাইনিং এন্ড প্রুফ রিডিং, আপনি প্রুফ রিডিং এর জন্য একটা সময় রাখবেন এবং ডিজাইনিং এর জন্য একটা সময় রাখবেন। ডিজাইনে যদি আপনার হাউজিং এ থাকে 7 দিন, আপনি প্রুফ রিডিং এর জন্য আরো 3 দিন রাখেন, কারণ আপনি প্রুফ রিডারকে দিয়েই আপনি প্রেসারাইজ করতে পারবেন না যেটা ভুল আছে কিনা নিশ্চিত হবে। নাম্বার 2, কিপ এট দি 7 ওয়ার্কিং ডেজ, একদম স্পেসিফিক, ফর ফাইনালাইজিং দ্য ডিজাইন মে বি কন্ডাক্টেড বাই থার্ড পার্টি এজেন্সি অর ইন হাউস ডিজাইনিং টিম। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোথাও কোনো ডিজাইনিং হাউস আপনাকে 7 ডেজের আগে আপনার হচ্ছে ডিজাইন ফেল করে দিতে পারবে না, সুতরাং তাকে ওই সময়টার জন্য অ্যালাউ আপনাকে করতেই হবে। নাম্বার 3, কিপ সাফিসিয়েন্ট টাইম ফর প্রফেশনাল প্রুফ রিডার, গিভ ইনপুট টু অল অবজারভেশন রিকমেন্ড বাই দ্য পারসন। এখানে দেখেন কন্টেন্টটা অবশ্যই সার্টিটা বলছিলেন, অবশ্যই ম্যানেজমেন্ট প্রতিনিধি দ্বারা তাকে লক করে নেবেন। হয় আপনার এমডি হতে পারে, এমডি উইল বি দ্য বেস্ট পজিশন, বোর্ডের এত সময় নেই, আপনি এটা লিখে নেন যে কন্টেন্ট। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। কোম্পানি সেক্রেটারি বলেছে আমি কেমনে, আই ওয়াজ উইটনেস দিয়ে, আমি এডিশনাল কোম্পানি সেক্রেটারি রোল প্লে করছি। আমাকে বলা হলো যে আজকে রাত্রে 1টা বাজলেও রিপোর্ট প্রিন্টে যেতে হবে। সিএফও বেরিয়ে চলে গেলেন, কোম্পানি সেক্রেটারি বেরিয়ে চলে গেলেন। আই ওয়াজ দ্য সেকেন্ড ম্যান ইন কোম্পানি সেক্রেটারি ডিপার্টমেন্ট 10 ইয়ার্স ago। আমি কি করলাম, ওর তো আমার কোম্পানি সেক্রেটারি ওয়াজ নট ফুললি স্মার্ট টু লক দ্য কন্টেন্ট বাই হিজ ওন রেসপন্সিবিলিটি। আমি রাত্রে 1টার সময় বসে বসে পাঠাচ্ছি, উনি ঘুমাচ্ছে, উনি কোনো মেসেজ রিসিভ করে নেয়। সিএফও কে মেসেজ পাঠালাম, সিএফও ফোন ধরে নেয়, তখন বাজে রাত্রে 2টা। কোন একটা ডিজাইনিং হাউস সেগুনবাগিচায়। আমি রাত্রে 3টার সময় কন্টেন্ট লক করে আমি লিখলাম, I am Asadullah Mahmood. I too hereby sign for locking the content to and go for printing press. ঠিক আছে, by my own responsibility, being advised by the board of the board. আমি কিন্তু কোম্পানি সেক্রেটারি ইগনোর করেছি। আমি এখানে সাইন করে সিগনেচার করে 3টার সময় প্রিন্টে পাঠিয়ে দিয়ে বাসায় গেছি। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি, এরপরে কিন্তু আমাকে অনেক কষ্ট শুনতে হয়েছে। সুতরাং আপনি কন্টেন্টটা ডিপার্টমেন্টাল এজেন্টের থ্রুতে এমনি দ্বারা লক করে নেবেন। চেক দ্য সাফিসিয়েন্ট ক্যাপাসিটি ফর দি, আচ্ছা এখানে তো আমি বললামই, এখানে আর বলার কিছু নাই। 7, লাস্ট অফ অল, দেখেন, লক ইউর ইলেকট্রনিক কন্টেন্ট এন্ড গো হার্ড কপি প্রিন্ট বিফোর 7 days অফ এজিএম। আমি কথাটা আগে বলেছিলাম, এখানে অনেক কিছু চেক করার বিষয় আছে, যে এই ভুলগুলো রশিদ স্যারকে আমাকে একদিন গত বছর বললেন যে স্ট্যাম্পের ফি তো চেঞ্জ হয়ে গেছে 10 টাকা থেকে 100 টাকা। আমি স্যারের কাছ থেকে শুনলাম প্রথম, আমি তখন অ্যানুয়াল রিপোর্টের বাইরে চলে গেছি ডিস্ট্রিক্ট কোম্পানি অ্যানুয়াল। সুতরাং আপনাকে প্রথমে চিন্তা করতে হবে, প্রিন্টিং প্রেসে দেওয়ার আগে অবশ্যই একটা প্রুফ প্রিন্ট দেখবেন। স্যার মনে এই কাজটা এখনো করেন, কালার কম্বিনেশন ঠিক আছে কিনা, আপনার প্লেটটা কোনো জায়গা থেকে সরে গেছে কিনা, এগুলো খুব ছোট বিষয়, কিন্তু অ্যানুয়াল রিপোর্টের ফাইনালাইজেশনের সাথে আপনি রেসপন্সিবল। চেক এসেনশিয়াল প্রক্সি ফর উইথ অ্যাটাচমেন্ট। অনেকেই আছে এটা ভুল করে যে জায়গায় দেয় সে জায়গায় কোনো জায়গায় চলে যায়। সুতরাং এটা কিন্তু প্রুফ প্রিন্টিং এ আপনাকে এটা দেখতে হবে। আর স্ট্যাম্প ফির কথা তো বললাম, কোম্পানি ওয়েবসাইটটা আপনি সুন্দর করে দিয়েছেন কিনা, স্মার্টলি যদি প্রেজেন্ট করতে চান কিউআর কোড দিয়ে প্রেজেন্ট করতে পারেন। ইউ ক্যান অ্যাডিশনালি নোট টেকিং পেজ, এটা আমরা করেই থাকি। আপনার কালার, পেজ সেটআপ এবং পেজ ব্যাক, এই বিষয়গুলো আপনি অবশ্যই কোম্পানি সেক্রেটারি হিসেবে নিজে প্রুফ প্রিন্টিং স্টেজে আপনি দেখবেন, ঠিক আছে? এবং আপনার হচ্ছে সাফিসিয়েন্ট টাইম দিয়ে প্রিন্টিং করার পরে অবশ্যই তাড়াহুড়া করবেন না প্রিন্টিং হাউস থেকে দ্রুত রিপোর্ট আসার জন্য। 3 থেকে কোম্পানির রয়েছে। সো থ্যাংক ইউ, এইটুকুই ছিল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করা। কারো কোনো প্রশ্ন থাকলে
একটু থ্যাংক ইউ। ওই যে আপনার এটা খুব ভালো লাগছে। একটা জায়গায় অডিটরের সাথে অডিট রিপোর্টের যে আমাদের একটা তাড়াহুড়া থাকে এক্সটার্নাল এবং আমাদের সিজি। তো সিজির ক্ষেত্রে এখানে আমার একটা কোশ্চেন ছিল এরকম যে আমরা যদি যেমন ডিরেক্টরস রিপোর্টটা সাধারণত সিজি অডিটরসরা চাই, কারণ আমরা আসলে এটা প্রপারলি করলাম কিনা দেখতে চাই অনেক সময়। তো সেটা ড্রাফটটা আমি যদি তাকে প্রোভাইড করি, হ্যাঁ, উইদাউট ওই যে আপনি বললেন স্যার কিছু জায়গায় গ্যাপ রেখে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখনো অ্যাপ্রুভ হয়নি, সেক্ষেত্রে আমি কি সিজি রিপোর্টটা মানে তার কাছ থেকে এক্সপেক্ট করতে পারি কিনা? না, সিজি রিপোর্ট এবং স্ট্যাটিক রিপোর্টের মধ্যে প্রথম কথাই হলো আপনি অবশ্যই স্টিপুলেটেড টাইমে কমপ্লায়েন্স অডিটর এবং স্ট্যাটিউটরি অডিটরের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন। অবশ্যই আপনার রিভিউয়ের জন্য 7 দিন থাকবে। ওনার এই সময় নেয় যে আপনার রিপোর্টে উনি আরো 7টা কোম্পানির রিপোর্ট দেখছেন, ঠিক আছে, কমপ্লায়েন্স পারপাসে হোক আর ফাইন্যান্সিয়াল পারপাসে হোক। আপনাকে যে যে সমস্ত বিষয় আগে 7 দিন আগে ক্লোজ করে দিয়ে আসতে হবে এবং ওনাদের কাছ থেকে একটা স্টিপুলেটেড টাইম এক্সপেক্ট করবেন স্যার কবে থেকে কবে রিপোর্টটা পেতে পারি। কমপ্লায়েন্স অডিটর যদি রশিদ স্যারের মতো কোনো রিপোর্টার পান তাহলে 12টা বাজে যাবে। স্যার আমাকে একবার বোধহয় লাস্ট আওয়ারে রিপোর্ট দিয়েছেন এবং আমাকে একিউজ করা হয়েছে স্যার আমি তখন রানারে ছিলাম। সো ওই সমস্ত প্রশ্ন কিন্তু আপনাকে করতে হবে। সুতরাং আপনি যখন এক্সিকিউশন করবেন অবশ্যই আপনাকে টাইম নিয়েটা রাখতে হবে। মানে সবচেয়ে বড় বিষয় হলো টিম ধরে টাইমলাইন সেট করে কাজ করা, আর না হলে জীবনে আপনি ভালো রিপোর্ট তৈরি করতে পারবেন না। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমাকে রিসোর্স পার্সন হিসেবে ডায়াজে কথা বলার জন্য স্যারের কাছে কৃতজ্ঞতা, যদি আমরা কোনো কথা বলার যোগ্যতা অর্জন করি নাই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আগেই বলি যে রাইট পারসন কি ড্যাশ ছিল এখন নাকি রাইট পারসন ছিল না সেটা বলেন। রাইট পারসন ছিল না? আচ্ছা, যে কথাগুলো বলেছে সেগুলো আমাকে দিয়ে আমার কথা বলে রেফারেন্স দিয়ে বলেছে, কিন্তু আমার সাথে আমি যা বলেছি তার সাথে রিপিটেশন করেছে কি? আমি এক সাইডে কথা বলেছি, উনি আরেক সাইডে কথা বলেছে, ঠিক আছে না? তাহলে আসলে এই মানে কি যেন প্যানেলের পারপাসটা সার্ভ করেছে। এখন আরেকজন প্যানেলিস্ট আপনাদের সামনে যাবেন, যার নাম আপনারা সকাল থেকে শুনতেছেন, এইচ.এম. এনাম সাহেব, এনামুল হাসান, মানে হক হাসান নিয়ে একটু গন্ডগোল হয়ে যায়। তো